নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আমি রাকা আর আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আমার গল্পের সম্ভার নিয়ে। আজ আপনাদের শোনাবো শ্রদ্ধেয় কল্লোল লাহিড়ীর লেখা একটি বহুল জনপ্রিয় উপন্যাস ইন্দুবালা ভাতের হোটেল। আজ শোনাবো উপন্যাসটির প্রথম পর্ব। গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলে যদি আপনি প্রথমবারের জন্য এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কিন্তু আসুন তাহলে শুরু করা যাক। শুরু হচ্ছে ইন্দুবালা ভাতের হোটেল প্রথম পর্ব। কুমড়ো ফুলের বড়া। জালনার কাছে বসন্তের নরম রোদে সার দিয়ে সাজানো আছে কাঁচের বড় বড় বয়াম। মুখগুলো ঢাকা আছে পরিষ্কার সাদা কাপড়ের ফেকটিতে। বয়ামগুলোকে বাইরে থেকে দেখলে বোঝা যায় না যে তার মধ্যে কি রসদ লুকিয়ে আছে, কিন্তু যারা এই বাড়িতে রোজ ভাত খেতে আসে তারা ঠিক জানে। ভাতের পাতে লেবু নুন লঙ্কা দেওয়ার পাশাপাশি উড়ে বামুন ধনঞ্জয় একটু করে শালপাতায় ছুঁয়ে দিয়ে যায় বয়ামের ওই লুকোনো সম্পদ। কামরাঙা, কদবেল, জলপাই কিংবা কোনোদিন পাকা তেঁতুলের আচার। নতুন কাস্টমাররা অবাক হয়ে যায়, আর পুরনো লোকেরা ভাবে আজ কোনটা পাতে আসবে। শুধু আচারের টানেই না, এই হোটেলে ভিড় লেগে থাকে পূব বাংলার এক বিধবা মহিলার হাতের রান্না খেতে। ইন্দুবালা কবে যে এই ভাতের হোটেল শুরু করেছিলেন আর কেন করেছিলেন নিজেও ঠিক মনে করতে পারেন না। তবু ভাষা ভাষা ছবির মতো মনে পড়ায় অনেক কিছু। শুধু সেবার যখন কোলের এক মেয়ে আর ছোট্ট দুই ছেলেকে নিয়ে বিধবা হলেন, সেদিন থেকে বুঝতে শুরু করেছিলেন যারা এতদিন ঘিরে রাখত তাদের সুযোগ সুবিধাটা ঠিকমতো আদায় করে নিয়ে যেত, তারাই এখন ছায়ার মতো সরে যাচ্ছে। স্বামীর জুয়া আর মদের নেশায় এতদিন যারা 8 কপাটি পর্যন্ত বিক্রি করার সায় দিয়েছিল তাদেরও আর দেখা গেল না বড় একটা। তখনও খুলনা থেকে মাঝে মাঝে ভাইরা এসে খোঁজ নিয়ে যেত। মা পোটলা করে পাঠাতো ভাজা চিড়ে, মুড়ি, বাড়ির সজনের ডাঁটা, চই ঝাল। তারপর সেটাও বন্ধ হলো, যুদ্ধ বাঁধল। ভাইদের অনেক দিন কোনো খোঁজ পেলেন না। একদিন সকালবেলায় গাঁয়ের থেকে পালিয়ে আসা এক লোকের কথায় জানতে পারলেন পুড়িয়ে দিয়েছে সব কিছু পাকিস্তানি মিলিটারিরা। মা, ভাই, বোন আর কেউ বেঁচে নেই, এমনকি ভিটে বাড়িটাও। স্বাধীন বাংলাদেশের পতাকা যেদিন উড়ল, ইন্দুবালা নিচের ঘর ঝাঁট দিয়ে উনুন ধরালেন। ভাঁড়ারে চাল ছিল বাড়ন্ত। ছেলে মেয়েগুলো খিদের জ্বালায় তারস্বরে কাঁদছিল। পাওনাদার দাঁড়িয়েছিল রাস্তায়। লক্ষ্মী মাছওয়ালি শেষ বাজারে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরছিল, আর থমকে দাঁড়িয়ে পড়েছিল পুরনো দোতলা বাড়িটার সামনে। একটা বছর 25-এর মেয়ে সদ্য বিধবার সাদা ধবধবে শাড়িতে এলো চুলে চুপ করে বসে আছে ধরে ওঠা উনুনটার সামনে। উনুনে গুলের আঁচে ফর্সা মেয়েটার মুখ লাল হয়ে আছে। ওদিকে দূরে দাঁড়িয়ে আছে চিল শকুনের মতো পাওনাদাররা। লক্ষ্মীর যেন কি একটা মনে হয়েছিল সেই মুহূর্তে। একটুও সময় নষ্ট করেনি সে। সোজা এসে দাঁড়িয়েছিল ইন্দুবালার সামনে। গ্যাট থেকে আটানা বার করে মেঝের উপর রেখে দিয়ে বলেছিল, আজ তোমার বাড়িতে দুটো ভাত মুখে দেব মাঝি, কিছু মনে করো না। 12টা 25-এর ক্যানিং লোকাল ছুড়ে গেল যে, এখন দুটো পেটে না পড়লে বাড়ি ফিরতে সাঁঝ হয়ে যাবে, আর শরীর চলবে না মাঝি। ইন্দুবালা হ্যাঁ না কিছুই বলেনি। তাদের খুলনার বাড়িতে অতিথিরা কোনো দিন না খেয়ে যায়নি। আজও সে লক্ষ্মীকে ফেরত পাঠাতে পারল না, বলতে পারল না যে তার ভাড়ারে ফোটাবার চালটুকু নেই। লক্ষ্মীর ঝাঁপিতে এক আনাও নেই
যা দিয়ে সে তার দৌড়ে আসা লক্ষ্মীকে মুড়ি কিনে খাওয়াতে পারে। 5-7 না ভেবে একটু কুণ্ঠা নিয়েই সে লক্ষ্মীর দেওয়া টাকাটা আঁচলে বাঁধল, উনুনে চাপালো 1 হাঁড়ি জল, আর ছোট মেয়েকে দোতলার ঘরে ঘুম পাড়িয়ে এসে বড় ছেলে প্রদীপকে পাঠালো সামনের মুদিখানার দোকানে। খিড়কির দরজা খুলে নিজে বাড়ির পেছনের বাগান থেকে নিয়ে এলো সবে কচি পাতা আসা কুমড়ো শাক, গাছের পাকা লঙ্কা। শাশুড়ির আমলের পুরনো ভারী শিলটা পাতল অনেক দিন পর। যত্ন করে ধুয়ে সেই কবেকার প্রাচীন হিম শীতল পাথরটার উপর রাখল সর্ষে দানা। শিল আর নোড়ার আদিম ঘর্ষণে খুলনা থেকে পাঠানো মায়ের শেষ সর্ষেটুকু বেটে ফেলল ইন্দুবালা অল্পক্ষণের মধ্যেই। লোহার কড়াইতে জল মরতে থাকা সবুজ ঘন কুমড়ো শাকের উপর আঝলা করে ছড়িয়ে দিল সর্ষের মণ্ড। কয়লার আঁচে টকবক আওয়াজে ফুটতে থাকলো কচি শাকগুলো, তার নরম পাতাগুলো। সাঁতলানোর ঝাঁজ ছড়িয়ে পড়ল গোটা বাড়িতে। দোতলার ঘরে খুকু চোখ খুলে হাত পা নেড়ে খেলতে থাকলো। ছোট 2 ছেলে ভাত খাবার বাসনায় থালা নিয়ে এসে বসে পড়ল রান্নাঘরের দরজায়। তখনও লঙ্কাগুলোর গা থেকে ঝাল মিশছে কুমড়ো শাকের হালকা সবুজ মাখো মাখো সর্ষে ঝোলে। রান্নার পাট শেষ হলে ইন্দুবালা ওপরের তাক থেকে পারলেন গতবারের তেঁতুলের আচার। আসন পেতে লক্ষ্মীকে যত্ন করে খাওয়ালেন। ফেরার সময় পয়সা ফেরত দিতে গেলে লক্ষ্মী বলল, এ কিরকম বাত হলো মাজি, কাল যে আবার খাবো, হর রোজ পয়সা দেব নাকি তোমায়, ওটা তুমি রেখে দাও। লক্ষ্মী সেই যে গেল, পরের দিন ফিরে এলো আরো 3 জনকে নিয়ে। এইভাবে আস্তে আস্তে বাজারের সবাই এসে খাওয়া শুরু করলো ইন্দুবালার নিচের ঘরে। একদিন উড়িষ্যা থেকে এলো ধনঞ্জয়। কেউ তাকে ডাকেনি, কেউ কথা বলেনি। দরজার কাছে শুধু ভাত খাওয়ার জন্য বসেছিল বেচারা। বড় মায়া হয়েছিল তাকে দেখে ইন্দুবালার। ওই বয়সের একটা ভাই ছিল যে তার। খান সেনারা জ্বালিয়ে দিয়েছে নাকি তাকে। আর একটুও মনে করতে চাননি সেসব কথা। অনেকটা ভাত আর ডাল দিয়ে চেটে পুটে খেয়ে নিয়েছিল সবটা ধনঞ্জয়। ছেলেদের খাইয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে রান্নাঘর পরিষ্কার করতে এসে ইন্দুবালা দেখেছিলেন সব কিছু সাফ সুতরো, থালা বাটি ধোয়া, এমনকি মাটির উনুনটা পর্যন্ত সুন্দর করে লেপা। সেই থেকে ইন্দুবালার সংসারে থেকে গেল উড়িষ্যার কোন এক খরা পীড়িত অজ গাঁয়ের ধনঞ্জয়। সিঁড়ির নিচটা সাজিয়ে নিল তার নিজের মতো করে। সামনের কালেক্টর অফিসের বড়বাবু খেতে এসে খুশি হয়ে একটা হলুদ রঙের এনামেল বোর্ড টাঙিয়ে দিয়ে গেলেন। সেখানে জলজল করে লেখা থাকলো ইন্দুবালা ভাতের হোটেল। পুরসভা থেকে লাইসেন্স হলো, 2 ছেলে বড় হলো, তারা দিব্যি লেখাপড়া করে সুন্দর বিয়ে করে টুকটাক সরে পড়ল। মেয়ে গেল জামাইয়ের সাথে পাঞ্জাবে, হিল্লিতে দিল্লিতে ঘুরে ঘুরে সংসার করতে। ইন্দুবালা একা থেকে গেলেন তার ভাতের হোটেল নিয়ে। একা কেন থাকলেন তার একটা বিস্তৃত ব্যাখ্যান দেওয়াই যেত, কিন্তু তাহলে একতরফা ইন্দুবালার কথা শুনলে চলতো না। তার সাথে তার 2 ছেলে এবং 1 মেয়ের কথাও শুনতে হতো। 4 পক্ষের কথা শুনলে মনে হতো এ তো বাঙালির চেনা গল্প। মা মানিয়ে নিতে পারছেন না ছেলেদের সংসারকে, আর ছেলেরা বলতো মা বড় বেশি নিজের মতো করে চলতে চাইছে। আর কোনো কালেই তো মেয়ের বাড়িতে বাঙালি মায়েরা থাকতে খুব আহ্লাদিত হননি, কিন্তু করেছেন। কাজেই মেয়ের দিকের দরজায় অনেক আগেই খিল তুলে দিয়েছেন ইন্দুবালা। যদিও খোঁজ খবর নেওয়া, এসে দেখাশুনো করা, এ সবই তারা করেছে। এমনকি মায়ের নিয়মিত ডাক্তারি চেকআপও। নাতিরাও আহ্লাদ করে নাত বউ নিয়ে আসে, ঠামুনের খবর রাখে। কিন্তু বুড়ি নিজে এইসব জাগতিক মায়ার ছেদ বাঁধনে একটুও আটকা পড়তে চায় না।
একদিনও ভাতের হোটেল বন্ধ হয়নি লক্ষ্মীর খাওয়ার দিন থেকে। বন্যা, কলেরা, ডেঙ্গু, দাঙ্গা, কারফিউ কোনো কিছুতেই ইন্দুবালা ভাতের হোটেলের উনুনে আঁচ নেভেনি। ভাড়ারে বাড়ন্ত হয়নি চাল, পিছনের বাগানের কুমড়ো শাক। আজ যখন ইন্দুবালার বয়স 7-এর ঘর ছুঁয়ে ফেলেছে, তখন ছেলেরা এই ব্যবসা বন্ধ করতে বললে, নিজের হাতে রান্নাবান্না না করার ফরমাস জারি করলে অশান্তি বাঁধে কাল বৈশাখীর মতো। ফলে বেশ কিছুদিন মুখ দেখাদেখি বন্ধ থাকে দুপক্ষের। তখন শিবরাত্রির সলতের মতো বিজয়া পয়লা বৈশাখের নমস্কারটুকু টিকিয়ে রাখে নাতি নাতনিরা। আর ইন্দুবালার টিফিন কৌটো ভর্তি হতে থাকে পৌষের পিঠেতে, বর্ষায় ভাপা ইলিশে, গরমে মুড়ি ঘন্টয়ে। ধনঞ্জয় সব কিছু দিয়ে আসে বুড়ির নাম করা টিফিন কৌটোতে, প্রত্যেকের বাড়ি বাড়ি। পূর্ণিমায় বুড়ির গাঁটে বাতের ব্যথা বেড়ে যায়। অমাবস্যায় হাঁটতে পারেন না প্রায়, তবু মলম লাগিয়ে গরম জলের সেক নিয়ে রান্না করেন ইন্দুবালা। অতগুলো লোক আসবে, আঙুল চেটে চেটে খাবে, বায়না করবে একটু শুক্তোর জন্য, একটু মাছের মাথা দিয়ে করা ডালের জন্য। পরিতৃপ্ত চাঁদপানা মুখগুলো দেখতেও ভালো লাগে যেন। এদের খাইয়েও সুখ। ইন্দুবালা তাই কোনো দিন কোনো তীর্থে যাননি, ধর্মকর্ম করেননি। ঠাকুরের কথামৃতের বাণী মনের মধ্যে আউড়ে গেছেন, নারায়ণ সেবা, জীবে প্রেম। তবে আজকে পূর্ণিমা, অমাবস্যা গ্রহণের মার প্যাচ না থাকলেও পায়ের ব্যথাটা বড্ড বেড়েছে মনে হচ্ছে ইন্দুবালার। সকালে পাঁজি খুলে আঁতি পাতি করে দেখেছেন, কোথাও কোনো বক্র দৃষ্টি নেই গ্রহের। তবুও বাড়ির পিছনের বাগানের সিঁড়িটা দিয়ে নামতেই হড়কে যাচ্ছিলেন আর একটু হলেই। কবেই থেকে ধনঞ্জয়কে বলে যাচ্ছেন, ওরে একটু চুন ফেল, একটু নারকেলের ঝাঁটা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার কর। তা কে শোনে কার কথা? থাকতো সেই আগের বয়স, কারো কাজের জন্য তিনি বসে থাকতেন নাকি? ওই 10 কেজি চালের ভাত নিজে করেননি এক সময়? ফ্যান গালার সময় লোকগুলো এসে দাঁড়িয়ে থাকতো জুঁই ফুলের মতো ভাত দেখার জন্য। ওই কাড়ি কাড়ি ফ্যান তুলে দিয়ে আসতেন না পাড়ার কুস্তির আখড়ায়? ছেলেগুলো খেত পরিতৃপ্তি করে। মা শিখিয়েছিল, ভাত হলো লক্ষ্মী, তার কিছু ফেলা যায় না, কিছু ফেলতে নেই। কত মানুষ ওই ফ্যানটুকু খেয়ে বেঁচে আছে দুবেলা। এই সব বকতে বকতে ইন্দুবালা সিঁড়ি দিয়ে নামেন, খিড়কির দরজা খোলেন। সেখানেই তো সেই শাশুড়ির আমলের একটা ছোট্ট বাগান, একটা আম গাছ, একটা পেয়ারা, একটা লিকলিকে নারকোল গাছ খাড়াই উঠেছে। এই সব ছাড়াও কয়েক ছটাক জমিতে ইন্দুবালা সাজিয়ে নিয়েছেন তার রান্নাঘরে কাজে লাগার মতো টুকিটাকি সবজি, যেন ফকিরের ঝুলি, কিছু না কিছু তুমি পাবেই। প্রচণ্ড পা ব্যথা নিয়ে এতটা সিঁড়ি ঠেলে বাগানে এসে ইন্দুবালার মন ভালো হয়ে যায়। গোটা বাগান আলো করে ফুটে আছে কুমড়ো ফুল, তার উপর বিন্দু বিন্দু শিশির। এই ভরা বসন্তে, এই সুন্দর সকালে শহরের ইট কাঠ পাথরের মধ্যে ডেকে উঠল একটা কোকিল। ইন্দুবালা কুমড়ো ফুলের উপর হাত বোলালেন। কোথা থেকে যেন পুরনো কলকাতার এঁদো গলির দোতলা বাড়ির ছোট্ট বাগান হয়ে গেল খুলনার কলাপোতার নিকোনো উঠোন। মাটির উনুনে শুকনো খেজুর পাতার জিরোনো আঁচ, আর চাটুর উপর ছ্যাঁকছুক করে ভাজতে থাকা কুমড়ো ফুলের মিঠে বড়া। নামানোর সময় ঠাকুরমার তার উপর যত্ন করে ছড়িয়ে দেওয়া অল্প কিছু পোস্তর দানা। বাটি হাতে করে বসে থাকা ছোট্ট ইন্দুবালা আর তার ভাইয়েরা। ঝপ করে একটা সকাল নিমেষে পাল্টে দিল ইন্দুবালা ভাতের হোটেলের আজকের মেনু। এক ঝুড়ি কুমড়ো ফুল তুলে নিয়ে এসে দোকানের সামনের কালো বোর্ডে চক দিয়ে লিখলেন বুড়ি, ভাত, ডাল, কুমড়ো ফুলের মিঠে বড়া, সর্ষে মাছ, জলপাইয়ের চাটনি।
ধনঞ্জয় গাঁক গাঁক করে উঠল তার দেশওয়ালি ভাষায়। রেগে গেলে তার বাংলা ঠিক আসে না। আলু ভাজা হওয়ার কথা ছিল, সর্ষে মাছের জায়গায় পটল আলু ফুলকপির ঝোল হওয়ার কথা ছিল, তা কিনা কুমড়ো ফুলের মিঠে বড়া। ইন্দুবালা কোনো কথা কানে তুললেন না, উত্তর দিলেন না। স্নান করে থপথপে সাদা কাপড়ে রান্নাঘরে ঢুকলেন। বেলা যত বাড়তে থাকলো, চারিদিকের আকাশ বাতাস ছেয়ে গেল কুমড়ো ফুলের মিঠে বড়া ভাজার গন্ধে। সামনের মেস বাড়ির ছেলেগুলো আজ বড় তাড়াতাড়ি ভাত খেতে এলো। কালেক্টর অফিসের কেরানিকুল বাড়ি থেকে খেয়ে এসেও দুপুরে 4টি ভাত বেশি খেতে চাইল। কবেকার খুলনা জেলার এক উঠোন রান্না জড়ো হলো ইন্দুবালার হোটেলে। সবার খাওয়ার তারিফ যখন তিনি রান্নাঘরের মধ্যে থেকে পাচ্ছিলেন, ছেলে ছোকরাগুলো দিদা বলে এসে যখন জড়িয়ে ধরে আদর করে চলে যাচ্ছিল, ঠিক তখনই তার সেই পড়ন্ত বেলার হোটেলের সামনে এসে দাঁড়ালো একটা ক্যাব। নেমে এলো যে মেয়েটি, সেও প্রায় বছর 10 পরে ফিরছে কলকাতায়, আর তারও বছর 10 পরে এই ইন্দুবালা ভাতের হোটেলে। মেয়েটির ছোট করে কাটা চুল, মেয়েটির হাবভাব, মেয়েটির পোশাক, তার বিদেশি লাগেজ কাস্টমারের ভাত খাওয়ার ছন্দ পতন ঘটায়। সবাই হাঁ করে তাকিয়ে থাকে অবাক হয়ে। এই সময়ে এই ছেনো মিত্তির লেনে পড়ি এলো কোথা থেকে? মেয়েটি শটান গটমট করে এগিয়ে আসে, চোখের রোদ চশমাটা মাথার উপর তোলে। হেলে যাওয়া খয়াটে এনামেলের বোর্ডে ইন্দুবালা ভাতের হোটেল তার আমেরিকার প্রবাস জীবনে হারিয়ে যাওয়া বর্ণপরিচয়ে পড়তে অসুবিধা হয় না। দরজার সামনে এক ঘর লোকের মধ্যে অস্ফুট স্বরে ডাকে, ঠাম্মি। ইন্দুবালা তখন যত্ন করে শেষ কুমড়ো ফুলের বড়াটা ভাজছিলেন চাটুর উপর। অনেক দিনের হারিয়ে যাওয়া কণ্ঠস্বরে ঘুরে তাকান। তার হাতে বেসনের প্রলেপ, কপালে উনুনের আঁচের বিন্দু বিন্দু ঘাম। সোনালি ফ্রেমের চশমাটা একটু ঠিক করে এগিয়ে আসেন, ভালো করে দেখেন এক পশলা রোদ ঠোকা রান্নাঘরে মেয়েটার মুখটাকে। নয়ন না? জড়িয়ে ধরে সুনয়নী তার ঠাম্মিকে। কোনো শব্দ যেন আর বেরোতে চায় না তার গলা থেকে, শুধু ফোঁপানো কান্নায় বোঝা যায় ভাঙা ভাঙা কথা। আমায় একটু তোমার কাছে থাকতে দেবে ঠাম্মি? ইন্দুবালা কানকে যেন বিশ্বাস করতে পারেন না। তার বড় ছেলের এই মেয়েটি ঠিক তার মতোই একরোখা, কারো কথা না শুনে কাউকে তোয়াক্কা না করে কলেজ টপকে চলে গিয়েছিল বাইরে। কোনো এক বিদেশিকে বিয়েও করেছিল মনে হয়। তারপর আর কেউ খবর রাখেনি। মেয়েটা যে এই বাড়ির কেউ ছিল, এই বাড়ির কেউ হয়, সে কথা যেন ভুলেই গিয়েছিল সবাই। শুধু নতুন বছরে একটা করে কার্ড আসতো ইন্দুবালার কাছে, ফুল লতা পাতা সূর্য দেওয়া। ইংরেজিতে লেখা থাকতো অনেক কিছু। ইন্দুবালা ওগুলো পড়তে পারতেন না, সাজিয়ে রেখে দিতেন দেওয়ালে। সেই নয়ন। আমাকে তুমি ভুলে যাওনি তো ঠাম্মি? সবাই ভুলে গেছে আমাকে, বাবা, ভাই, কাকু, পিসি, সবাই। ইন্দুবালা নাতনির থুতনি ধরে চুমু খান। তাকে শান্ত হয়ে বসতে বলেন রান্নাঘরের ছোট্ট টুলটায়। সামনের টেবিলে শালপাতার থালায় নিজে হাতে ভাত পাড়েন, মাটির গ্লাসে জল দেন। আমার ঠাকুমা কি বলতো জানিস নয়ন? দুপুরের অতিথি হলো মেঘ না চাইতে জল, তাকে পেট পুড়ে না খাওয়ালে গৃহস্থের অমঙ্গল হবে। মাঠ ভরা ধান হবে না, গোলা ভরা ফসল উঠবে না, মা লক্ষ্মী বিরূপ হবেন, ভিটে মাটি ছাড়া করবেন। সুনয়নী ডুকরে কেঁদে ওঠে। তার যে ভিটে মাটি কিছু নেই, আর সব গেছে। ইন্দুবালা মেয়ের মাথায় হাত বোলান। মিষ্টি কুমড়ো ফুলের বড়া মুখের সামনে ধরে বলেন,
দেখ তো দিদি ভাই, মনে পড়ে কিনা কিছু। সুনয়নীর কিছু মনে পড়ল কিনা বোঝা গেল না। তখন সে তার সদ্য ছেড়ে আসা স্প্যানিশ বয়ফ্রেন্ডের বিশ্বাসঘাতকতায় ব্যাকুল। কিন্তু ইন্দুবালার মনে পড়ল সুনয়নীর জন্ম হয়েছিল এমনই এক ঝলমলে দুপুরে। সেদিন ছিল বাসন্তী পুজো। তিনি সারা দিন উপোস করেছিলেন। বাটিতে ভেজানো ছিল নতুন ছোলা, কুমড়োগুলো ডুমো ডুমো করে কাটা ছিল। দয়া গোয়ালিনী দিয়ে গিয়েছিল বাড়িতে পাতা ঘি। ইচ্ছে ছিল কুমড়োর ছক্কা রাঁধার। সেদিনও এমন বিকেল হয়েছিল সব কিছু সারতে। বাড়িতে পাতা ঘি আর হিঙের গন্ধ ওঠা কুমড়োর ছক্কায় সারা বাড়ি যখন ম ম করছে, তখনই খবরটা এলো হসপিটাল থেকে। বাড়িতে কত দিন পর নতুন লোক এলো। নাতনির টানা টানা চোখ দেখে ভেবেছিলেন সত্যি ঠাম্মাই ফিরে এসেছেন বুঝি খুলনার কলাপোতার বাড়ির সবটুকু মায়া নিয়ে। চোখ চিকচিক করে উঠেছিল ইন্দুবালার। বড় আদর করে নাম রেখেছিলেন নাতনির সুনয়নী। সন্ধেবেলা ধনঞ্জয় হোটেলে ধূপ দেখাতে এসে দেখল কালো বোর্ডে লেখা আছে রাতের মেনু: রুটি, কুমড়োর ছক্কা, সিমাইয়ের পায়েস। ধনঞ্জয় আবার খিটখিট করতে পারত বুড়ির মেনু চেঞ্জ করার জন্য, কিন্তু আজ সে টু শব্দটি করল না। বরং বটিটা নিয়ে ইয়া বড় একটা কুমড়ো কাটতে বসল। আর কেউ না জানুক সে তো জানে, বড় নাতনি সুনয়নী চলে যাবার পর থেকে আর একদিনও এই বাড়িতে কুমড়োর ছক্কা রান্না করেননি ইন্দুবালা। বিউলির ডাল। ভাদ্রের যে এমন নাভিশ্বাস গরম আছে ইন্দুবালা আগে কখনো জানতেন না, কিংবা ঠাউর করতে পারেননি তেমন। বিয়ের পর ছেনুমিত্তির লেনে এসে বুঝতে পেরেছিলেন শহুরে দমবন্ধ করা পরিবেশ কাকে বলে। গায়ে গায়ে ঠেকানো বাড়ি, চৌকো খোলা ছাদ, বাড়ির ভেতর থেকে একটুখানি আকাশ, কর্পোরেশন কলের ছিটছিড়ে জল, শ্যাওলা ওঠা স্যাঁতসেঁতে দেওয়াল, বড় সোদা সোদা গন্ধ। আশেপাশে কোনো নদী নেই, পুকুর নেই, তার বদলে বাড়ির সামনে আছে মুখ হাঁ করা বড় বড় নালা, তার দুর্গন্ধ, হুল ফোটানো মশা, গা ঘিন ঘিন মাছি, আর সন্ধে হলেই টিমটিমে বিজলি বাতি। এটাই নাকি কলকাতা? এখানে আসার জন্য মানুষ স্বপ্ন দেখে, গড় হয়ে প্রণাম করে না দেখা কালীঘাটের মায়ের কাছে, বটতলায় সত্যপীরের সিন্নি চড়ায়, মুখের খাবার বন্ধক রাখে ঈশ্বরের কাছে। একবার কলকাতায় আসতে পারলে ট্রাম, বাস, মনুমেন্ট, ফেরিওয়ালার কাছে কাচের চুড়ি, এইটুকু সাধের জন্য এতটা কষ্ট করা। বাড়ির কোনো এক সমবয়সী মেয়েকে কোনো একদিন হয়তো নিজের মনের প্রশ্নগুলো করে ফেলেছিলেন ইন্দুবালা তার সহজ সরল ভঙ্গিতে। তার গেয় বিদ্যে তখনও শহরের মানুষের জটিল মনের তল পায়নি। পরে যে পেয়েছিল তেমনটাও নয়। সারা বাড়ি ছড়িয়েছিল কোনো এক গাঁয়ের মেয়ের কলকাতাকে দূরছাই করার সংবাদে। শাশুড়ি মুখ ঝামটা দিয়ে বলেছিলেন, কোথাকার রাজরাজেশ্বরী এলো রে, পাকা দালান কোঠায় পা পড়ে না, শুনেছি তো সেখানে শিয়াল কুকুর ঘুরঘুর করত। তা ঠিক। খুলনার কলাপোতায় সন্ধে হলে বাঁশ বাগানে শিয়াল ডাকত, তুলসী তলায় জোনাকিরা ভিড় করে আলো জ্বালাত, লণ্ঠন লাগত না। ভাদ্রের এই সময় কাঠ চাঁপার গন্ধে আকাশ বাতাস ভরে থাকত। বিয়ের যেদিন সম্বন্ধ এলো অশ্বত্থতলায় সেদিন অষ্টম প্রহর। রাজশাহী থেকে এসেছে কীর্তনের নাম করা সব দল, ছানা এসেছে খুলনা শহর থেকে, বড় ভিয়েন বসেছে সামনের তালতলার রান্নাঘরে। এদিকে বাড়িতে ঠাম্মা বানাচ্ছে তুলতুলে নরম মোমের মতো তালের পিঠে। কলাপাতায় গরম গরম সেই ভাপ ওঠা পিঠে আজও যেন ইন্দুবালার চোখে জলছবি হয়ে ঘুরে বেড়ায়। ততক্ষণে অষ্টম প্রহরের মালসা ভোগের দই চিড়ের জন্য মানুষের কাড়াকাড়ি পড়ে গেছে।
ইন্দুবালার তাড়া আছে, সে মালসা ভোগও খাবে, তার সাথে বাড়িতে গিয়ে ঠাম্মার তৈরি তালের পিঠে। এদিকে দূর থেকে ধূর্যটি পিয়ন আসছে সাইকেলে চেপে, তারস্বরে চিৎকার করছে বাবার নাম ধরে, ও ব্রজমোহন বাবু, শুনছেন? চিঠি আছে। চিঠির কথায় ইন্দুবালা ঘুরে তাকায়। একটু আড়াল নিয়ে দেখতে পায় বাবার হাতে একটা পোস্ট কার্ড। ধূর্যটি পিয়ন বলে, মাস্টারবাবু ইন্ডিয়াতে মেয়ের বিয়ের সম্বন্ধ করেছেন, একবার জানাননি পর্যন্ত? এদিকে কি ছেলের অভাব ছিল? আমার ভাইপো তো এখন ঢাকায় সুতোর কলে কাজ করছে। বাবা পারতপক্ষে চাননি মেয়ের বিয়ে এদিকে হোক। ভেবেছিলেন তার সোনার বরণ কন্যের যথাযথ মর্যাদা করতে পারবে ওপারের লোকজনরা। তাই খুব ব্যস্ত সমস্ত হয়ে বছর 15 বয়সে বেশি দোজবরে ছেলের সাথে বিয়ে দিয়েছিলেন নিজের একমাত্র মেয়ের। বাড়িতে আপত্তি উঠেছিল তীব্র। ঠাম্মা নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছিলেন। মা বলেছিল, এর চেয়ে মেয়েটাকে একটা কলসি আর গামছা দাও না, হালদারদের পুকুরে ডুবে মরুক। ভাইগুলো ফুঁপিয়ে কেঁদেছিল। তাদের তখনও এতটা বোঝার বয়স হয়নি। তবুও কারো কথা শোনেননি বাবা। আর কেউ না জানুক, তিনি হয়তো বুঝতে পেরেছিলেন কোনো না কোনো সময়ে বাপ ঠাকুরদার এই ভিটে ছেড়ে তাদের একদিন চলে যেতেই হবে। সেদিনের ভয়ে তিনি সারাক্ষণ অতিষ্ঠ হয়ে থাকতেন শেষের দিকে। তাকে অবশ্য কষ্ট করে চোরের মতো রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে এপারে আসতে হয়নি। খানসেনাদের ঢোকার অনেক আগেই তিনি চোখ বুজেছিলেন কপোতাক্ষের তীরে, বাপ ঠাকুরদার ভিটেতে, কোনো এক অগ্রায়ণের শিশিরে ভিজতে ভিজতে। আর বাকিরা জ্বলে পুড়ে মরেছিল স্বাধীনতার আগুনে, বাংলা ভাষার রাষ্ট্র হোক এই স্বপ্ন বুকে নিয়ে এক আশ্বিনের রাতে শিউলির গন্ধে। ইন্দুবালার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে পুজো আচ্চা হতো বেশি। শনি নামের যে ঠাকুরের পুজো হয়, ইন্দুবালা এখানে এসে তার কথা সঠিকভাবে জানতে পারেন। শাশুড়ি ছেলের মতিগতি ফিরিয়ে আনার জন্য নানা মন্দিরে হত্যে দিতেন, উপোস আচ্ছা করতেন, পাঁজি ধরে ধরে ছেলের নতুন বউকেও বাদ দিতেন না, খুব কঠিন নিয়মে বেঁধে রাখতেন। যদিও ইন্দুবালার গ্রামে ঘেটু ষষ্ঠী, ওলাইচণ্ডী, পূর্ণিপুকুর ব্রতে এত কঠোর অনুশাসন ছিল না। চাপড়া ষষ্ঠীতে কাঁঠাল পাতার ভিতরে গুড় আর কলা দিয়ে মাখা আটার সিন্নি খেতে দিব্যি লাগত। বাড়িতে হতো খুদের চালের পায়েস। এইসব কথা শুনলে শ্বশুরবাড়ির লোকেরা হাসাহাসি করত, তাচ্ছিল্যের নামে অপমান করত। সেসব গা সওয়া হয়ে গেছে ততদিনে। পূর্ণিমা, অমাবস্যায়, তিথি নক্ষত্রের ফেরে ভালো দিনে ইন্দুবালাকে সঙ্গে নিয়ে মানুষে টানা রিকশায় গঙ্গার স্নানে যেতেন শাশুড়ি। প্রথম দিনের ঘটনা আজও মনে আছে ইন্দুবালার। স্বামী ডেকে এনেছেন এমন এক জিনিস যা দেখতে আধ ভাঙা ঢাকাওয়ালা গাড়ির মতো, সামনে টানা দুটো সুরের মতো লাঠি, তার মাঝে দাঁড়িয়ে একটা শিরিঙ্গি মতো লোক, তার হাতে একটা ঝুমঝুমি। একেই বুঝি টানা রিকশা বলে। স্বামীর সাথে কথা হয় না শাশুড়ির সামনে, তা ছিল নিয়ম ভঙ্গের সামিল। শাশুড়ি জবাব দেন, দেখেছ কখনো বাপের আমলে? না, ওঠো এবার। সেই বিষম বস্তুটায় উঠতে গিয়ে ইন্দুবালা কেঁদে ফেলেন আর কি। রিকশায় বসার সাথে সাথে রিকশা বুঝি উল্টে যায়। শাশুড়ি চিৎকার করে বলেছিলেন, বাঙাল মেয়ে কি সাধে বলি, রিফিউজির রক্ত যাবে কোথায়? আমারও যা কপাল। উঠতে বসতে ইন্দুবালাকে বাঙাল বলাটা এই বাড়ির রেওয়াজ ছিল। আর রিফিউজি তো তখন কলকাতার আকাশে বাতাসে। শাশুড়িই ধরিয়ে দিয়েছিলেন, পরে বাড়ির লোকের অভ্যাসে পরিণত হয়। মানুষকে যে এভাবে সম্বোধন করা যায় সেটা ইন্দুবালা এপারে না এলে বুঝতে পারতেন না কোনো দিনও, এমনকি গায়ে পড়ে অপমানটাও। অনেক ছোটবেলায় বাড়ির মাটির দাওয়ায় হ্যারিকেন জ্বালিয়ে একসময় টোলে পড়ানো দাদু যখন কৃতদাসদের গল্প করতেন,
তখন শিউরে উঠতেন ইন্দুবালা। সারা দিন কাজ করত মানুষগুলো, নাওয়া নেই, খাওয়া নেই, উঠতে বসতে মার, জাতের নামে অপমান, কাজ না করলে অন্ধ কুঠুরিতে বন্ধ করে রাখা। এক এক সময় ছেনু মিত্রের লেনের বাড়িটা অন্ধ কুঠুরির মতো মনে হতো ইন্দুবালার। মনে পড়ে যেত সেই রাতগুলো। দাদুর গল্প বলার আসরের মাঝে ঠাম্মা এসে কড়া গলায় ধমক দিয়ে বলতো, বাচ্চাগুলান রাতে ঘুমাবে সেই খেয়াল আছে তো, থামাও তোমার আবিজাবি গল্পগুলান। ইন্দুবালা রাতে স্বপ্ন দেখতেন তিনি সেই কৃষ্ণকায় দাসের মতো পিচ মোড়া হয়ে বাঁধা আছেন, গায়ে লেখা কতগুলো সংখ্যা। প্রচণ্ড ভয়ে ভোরে ঘুম ভেঙে গেলে ঠাম্মাকে পাশে খুঁজে পেতেন না। ঝিরঝিরে বৃষ্টিতে উঠোন পেরিয়ে ঠাম্মা তখন গোয়াল ঘরে হরিমতির দুধ দুইছেন, তার বাছুরকে আদর করছেন, বিচালি আর ভেলি গুড় মাখিয়ে খাওয়াচ্ছেন। ঠাম্মার গা থেকে ভেসে আসছে খুলনার গন্ধ, কলাপোতার গ্রাম। চোখ বন্ধ করে আছেন ইন্দুবালা, চোখ খুললেই স্বপ্নটা যদি চলে যায়। 14 গোষ্ঠী ঘটির মাঝে কেন যে তার শাশুড়ি বাঙাল মেয়ে বউ করে নিয়ে এসেছিলেন সেই সময়ে বুঝতে পারেননি ইন্দুবালা, অনেক পরে বুঝেছিলেন। কিন্তু সেদিকে গল্পের মোড় ঘোরাতে গেলে অনেকটা পথ যেতে হবে। উনুনের আঁচ নিভন্ত, যা ইন্দুবালা কোনো দিনই সহ্য করতে পারবেন না। তার হোটেলে উনুনের আঁচ মানে সাক্ষাৎ অন্নপূর্ণা। টকবক করে ফোটা ভাতের গন্ধ মানে এই বাড়িতে প্রাণ আছে এখনো, এত দিন পরেও। বাড়িতে জমিদারি আমলের ভাড়ারে শাশুড়ি থাকাকালীন চালের অফুরান হলেও ইন্দুবালার জীবনে প্রাণের অফুরান হয়নি কখনো। বাগবাজার ঘাটে গঙ্গার সামনে দাঁড়িয়ে প্রথম দিনে তার কপোতাক্ষের কথা মনে পড়েছিল। বাড়ি থেকে লাল চেলি পরে গা ভর্তি সোনা নিয়ে চলে আসার সময় মনে পড়েছিল ইচ্ছামতির কথা, গ্রামের পাশের বড় হালদারদের পুকুরটার কথা। সবার কথা স্মরণ করে ইন্দুবালা ছলছল চোখে গঙ্গায় ডুব দিয়েছিলেন, বিড়বিড় করে বলেছিলেন, ভালো থাকুক ইচ্ছামতি, কপোতাক্ষ, হালদারদের পুকুর। মাস 6 মধ্যে বড় ছেলে পেটে এলে গঙ্গার পাট চুকলো, শাশুড়িও অসুস্থ হলেন। বুড়ি খিটখিটে হলেও বউয়ের নিন্দা অন্য লোকে তার সামনে করেছে এ তিনি কোনো দিন সহ্য করতে পারতেন না, তার মুখের উপর জবাব দিতেন। ঠাম্মা শিখিয়েছিলেন ওপারের রান্না, আর শাশুড়ি শেখালো খুব যত্ন করে, চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় উঠিয়ে এপারের রান্না। ওপারের রান্নায় যেখানে মিষ্টতার অভাব ছিল, এপারে এসে সেগুলোতে একটু একটু মিষ্টি পড়ল, আর এপারের রান্নায় মিষ্টি সরে গিয়ে কাঁচা লঙ্কা বাটা এলো, মরিচ ঝাল এলো, চই ঝালের গন্ধ এলো, মৌরির ফোড়ন এলো। সারা বাড়ি ম ম করতে থাকলো ঘটি বাঙালের রান্নার সুবাতাসে। সেদিন এমনই ভাদ্রের আকাশ ছিল, ঘর ছিল গুমোট গরম। 2 ছেলের পর মেয়েটা তখন পেটে। শাশুড়ি আর হাঁটতে পারে না, চলতে পারে না, ঘরের বিছানায় শুয়ে সব কিছু। তাও 2 দিন প্রায় খাওয়া নেই। হঠাৎ সকালে ইন্দুবালার কাছে আবদার করলেন, বউ, একটু বিউলির ডাল রাঁধলে 2টো ভাত খেতে পারতুম। ইন্দুবালা তাড়াতাড়ি উনুন ধরিয়েছিলেন সেদিন, ডাল সিদ্ধ করে মৌরি ফোড়ন দিয়েছিলেন, নামানোর আগে একটুখানি মিষ্টি। বুড়ি ও ঘর থেকে চিৎকার করেছিলেন হাঁফ ধরা গলায়, হলো তোমার বউ, আর কত দেরি? পদ্ম কাটা বাটিতে ডাল ঢেলে কাঁসার থালায় ভাত বেড়ে যত্ন করে খাইয়েছিলেন শাশুড়িকে ইন্দুবালা। সবটুকু ভাত আর ডাল বিছানার সাথে মিশে যাওয়া বুড়ি কোথায় যে নিয়ে নিচ্ছিল ইন্দুবালা নিজেও তা বুঝতে পারছিলেন না। খাওয়া শেষ হলে বুড়ির চোখ গড়িয়ে নেমেছিল করুণা ধারা। আশীর্বাদ করেছিলেন, সবাইকে এইভাবে খাইয়ে পরিয়ে সুখী রাখিস বউ। কথিত আছে মরা মানুষের শেষ বচন
খনার বচনের থেকেও নাকি ফলপ্রদ। সত্যি তা অক্ষরে অক্ষরে ফলে গিয়েছিল ইন্দুবালার জীবনে। না হলে এতগুলো মানুষকে এই বয়সেও খাওয়াতে পারেন? তবে যেটা তিনি এখনো বুঝতে পারেননি, মানুষ কি করে বুঝতে পারে এটাই তার শেষ খাওয়া। না হলে সেই ভাত খাওয়ার পর বুড়ি আর মুখে কুটোটি নাড়েনি সারা দিন। পরের দিন সকালবেলায় চা নিয়ে শাশুড়ির ঘুম ভাঙাতে গিয়ে শুধু দেখেছিলেন পাঁচিলের গা ঘেঁষা জালনার দিকে তাকিয়ে আছেন বুড়ি অপলক দৃষ্টিতে। আকাশে তখন ভাদ্রের জল ভরা মেঘ। মা, মা বলে দুবার ডেকেছিলেন ইন্দুবালা। বুড়ি আর কোনো দিন সাড়া দেননি। ছেনু মিত্তির লেনের অনেক বাড়ির মতো ইতিহাস হয়ে রয়ে গিয়েছেন ইন্দুবালার মণিকোঠায়। ধনঞ্জয় হাঁপাতে হাঁপাতে দোতলায় আসে। হড়বড় করে বলে যায় কথা। আমি কত বারণ করলাম, শুনুচি না আমার কথা। ওই ছেলে গুলান রে আরো মাথায় তুলুচি, তা এমন হউচি। ইন্দুবালা না হেসে পারেন না। ধনঞ্জয়ের ভাষা ঘটি, বাঙাল, ওড়িয়া মিলে মিশে একাকার। মাথার চুলগুলো সব সাদা ধপধপে। কোথাও যেন ইন্দুবালার জীবনের নারী নক্ষত্রের সাথে জড়িয়ে গেছে ধনঞ্জয়। তার কাছে সবটা শোনার আগেই সিঁড়িতে ধূপধাপ পায়ের আওয়াজ পান ইন্দুবালা। কারা আসছে? এই সময় তো কোনো পুজো নেই, চাঁদার বালাই হওয়ার কথা নয়। আর ছেলে ছোকরাগুলো চাঁদা চায় না তার কাছে, আবদার করে এটা ওটা নিয়ে যায়, কিংবা দুবেলা খেয়ে যায় সবাই মিলে এসে। বড় একটা কেউ ওপরে ওঠে না নাতি নাতনি ছাড়া। কিন্তু তাদেরও তো এখন আসার সময় নয়। কিছুদিন আগেই তো সুনয়নীকে ঠেলে পাঠালো নিজের বাবার বাড়ি। শুনেছেন নাকি কোন কলেজে পড়াচ্ছে। মাঝে মাঝে এসে পড়লেও এখন তার মোটেই আসার সময় নয়। ইন্দুবালা এগিয়ে যান দোতলার সিঁড়ির কাছে। সামনেই যাকে দেখতে পান সে কিংসুক। উল্টো দিকের মেসে থাকে, ডাক্তারি পড়ছে। মাঝে মাঝেই রান্না খেয়ে দিদা বলে জড়িয়ে ধরে। ফর্সা দেখতে, চোখে আবার গান্ধী ফ্রেমের কালো চশমা। শহরে নতুন উঠেছে। আর চাঁদি পর্যন্ত ছাটা ফুলকাট চুল। আর তার উপরটায় আবার ঢেউ খেলানো বাবরি। বড় মিষ্টি লাগে এমন সব আজব সাজগোজ দেখে ইন্দুবালার। ছেলেটা সিঁড়ির কাছে এসে দাঁড়ায়। ধনঞ্জয় তেড়ে আসে, উপরে সে উঠতে দেবে না। হড়বড় করে বলে যাওয়া কথায় যেটুকু বোঝা যায়, কিংসুক হোটেলের সামনে টাঙানো কালো বোর্ডের লেখা মুছে দিয়েছে, যেখানে রোজ রান্নার মেনু লেখা থাকে। ইন্দুবালা বলে, এ তো ভারী অন্যায় কিংসুক, আমার লেখা মোছো কি করে? কিংসুক তখনও হাঁপাচ্ছে। তার সদ্য তারুণ্য হার মানতে শেখার নয়। শোনো দিদা, সত্যি বলছি, আমি তো ছিলামই না কদিন, বাড়ি গিয়েছিলাম। কাল লাস্ট ট্রেনে বর্ধমান থেকে ফিরেছি, মুড়ি জল খেয়ে শুয়ে পড়েছি। না না, প্লিজ তুমি আগে আমার কথা শোনো। আজ সকালে উঠে গিয়ে দেখি ইন্দুবালা ভাতের হোটেলে রান্না হবে কচুর ডালনা, মুসুরির ডাল আর ট্যাংরা মাছ। এ কেমন কথা দিদা? আজ সুজিতের জন্মদিন, ও খাবে কি? এই সুজিত, তুই আবার রূপম সাবেরের পিছনে লুকোচ্ছিস কেন? এদিকে আয়। পেছনের ছোটখাটো ভিড় ঠেলে যে ছেলেটা এগিয়ে আসে তাকে দেখে চমকে যান ইন্দুবালা। কোকড়ানো চুল, গালে হালকা দাড়ি, কালো বার্নিশ গায়ের রং, হাসলে টোল পড়ে গালে। চোখে শুধু চশমাটুকু নেই। এতদিন পরে এইভাবে কেউ ফিরে আসে? সত্যি কি আসা যায়? তিনি শুধু জানেন অলোক কোনো দিন ফিরবে না, ফিরতে পারে না। বেতের ঝুড়ি দিয়ে খাবার ঢাকা দেওয়া থাকতো রান্নাঘরে। অনেক রাতে শহর নিশুতি হলে ইন্দুবালা ভাতের হোটেলের পিছনের দরজায় কড়া পড়ত একবার। ওটা সাংকেতিক শব্দ, মানে জেগে আছো কমরেড ইন্দুবালা? কমরেড? সেটার আবার কি মানে? অলোক ফস করে সিগারেট জ্বালায়। আপনি দেখছি কিছুই জানেন না। তা না জেনে আমাদের খাওয়াচ্ছেন কোন সাহসে? গোটা শহর আমাদের কি বলে জানেন? ইন্দুবালা ঘাড় নাড়েন। না,
জানেন না। অলোক শিরদাঁড়া সোজা করে বলে, নকশাল। ইন্দুবালার চকিতে মনে পড়ে যায়, আজকেই কালেক্টর অফিসের কেরানিকুল খেতে এসে কি সব ফিসফিস করে আলোচনা করছিল। কটা ছেলে মারা গেছে, গঙ্গার ঘাটে বোমা, সব নকশাল নকশাল, বিপ্লব করে দিন দুনিয়া পাল্টে দেবে। ইন্দুবালা তাকিয়ে থাকেন অলোকের দিকে। একদিন রাতে যখন দরজা ধাকিয়ে ভাত খেতে চেয়েছিলে, তখন তো জানতে চাইনি পরিচয়, আজ কেন জানাচ্ছ? মা বলতেন অতিথির কোনো পরিচয় হয় না, ধর্ম হয় না, তারা হন ঈশ্বর। চকিতে জবাব দিয়েছিল অলোক, তাকাতে পারেনি ইন্দুবালার দিকে, সে সাহস তার ছিল না। যদিও দুটো ঘোরেল পুলিশ ইন্সপেক্টর আর একটা গোয়েন্দা দপ্তরকে সে আদা জল খাইয়ে ঘোরাচ্ছে কলকাতার রাস্তায়, অলিতে গলিতে। লালবাজারে একজন তাদেরও ওপরের লোক হাতে লোহার বেড়ি নিয়ে বসে আছেন নিজের সাদা কালো আমিকে চিনিয়ে দেবার জন্য। এত সব দস্যিপনা করা ছেলেটা সেই নিশুতি রাতে এক সহজ সরল গেয় বাঙাল বিধবার দিকে চোখ তুলে তাকাতে পারেনি, শুধু বিড়বিড় করেছিল, ঈশ্বর আমি বিশ্বাস করি না কমরেড, কিন্তু আপনারা থাকুন, আপনারা থাকলে আমরা থাকব। অনেক রাত পর্যন্ত কান পেতে থাকতেন ইন্দুবালা, অপেক্ষা করতেন অলোকের জন্য। সারা দিন ওরা না খেয়ে পুলিশের তাড়া খেয়ে ছুটে বেরিয়ে অধিকার আদায় করছে, মানুষের মতো বেঁচে থাকার অধিকার, চারটি চাল ভাতের অধিকার, অপমানিত না হয়ে স্পর্ধায় মাথা তুলে দাঁড়াবার অধিকার। তার ভাইও কি শুধু একটা ভাষার জন্য, একটা দেশের স্বাধীনতার জন্য এমন করে পালিয়ে পালিয়ে বেড়ায়নি? শুনেছিলেন সেদিন ভাত খেতে এসেছিল ভাই, আর খান সেনারা গোটা বাড়িটাকে আগুনে খাইয়ে দিয়েছিল। ঠুক শব্দ শুনলেই নিজে ঘুম থেকে উঠে গিয়ে দরজা খুলে দিতেন ইন্দুবালা। ছেলেটা 7 দিনের ভাত একদিনে খেয়ে কোথায় যে কাঁধে ব্যাগ ঝুলিয়ে চলে যেত কে জানে। মজা করে ইন্দুবালা তার একটা ছদ্ম নাম দিয়েছিলেন, পেঁচা। পেঁচার জন্য রোজ ভাত পাড়া থাকত, কিন্তু পেঁচা রোজ আসত না, তার আসা সম্ভব ছিল না। রাতের অন্ধকারে শুধু একটা গলা ফিসফিস করে ভেসে বেড়াত, কমরেড ইন্দুবালা, আপনারা থাকলে আমরা থাকব। কিন্তু কই, ইন্দুবালা তো আছে, তাহলে অলোক নেই কেন? সুশান্ত নেই কেন? গোরা নেই কেন? মাধবী নেই কেন? পেঁচার দলটা যে আর ভাত খেতে আসেনি কোনোদিন। বরানগর ঘাটে পিচ আর ব্লিচিং দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল রক্ত। সেদিনও কি এমন বৃষ্টি পড়ছিল না? সেদিনও কি মনে হয়নি হাড়িতে আর কিছুটা চাল বেশি নেই? কেউ যেন একটা হাত ধরে ইন্দুবালার, ছানি না পাকা ঘোলাটে চোখে সামনে তাকান। কিংসুক হাত ধরেছে, পাশে সুজিত, আরো পেছনে ইন্দুবালার সব চাঁদপানারা। দেখবে না দিদা, তোমার বোর্ডে কি লিখেছি, তারপরে তুমি ডিসিশন নিও এইগুলো আজ রান্না করবে নাকি করবে না। ওরা দুড়দাড় করে নামে। ইন্দুবালা কি অত তরবর করতে পারেন? হাঁটুর ব্যথা, গাঁটে বাত নিয়ে এক দঙ্গল ছেলের সঙ্গে যখন সেই কবেকার কালো সিমেন্টের বোর্ডের সামনে এসে দাঁড়ান, তখন তার চোখ ঝাপসা হয়ে ওঠে ভাদ্রের বৃষ্টির মতো। কবেকার অলোক, গোরা, সুশান্ত, মাধবী যেন কিংসুক, সুজিত, রূপম, সাবেরের হাত ধরে এসে লিখে গেছে তার বোর্ডে। ইন্দুবালা ভাতের হোটেলের আজকের মেনুতে জলজল করছে ভাত, বিউলির ডাল, আলু পোস্ত, কালো জিরে দিয়ে পার্শে মাছের ঝোল, বিলাতি আমড়ার চাটনি। ইন্দুবালা জানেন এরপর তিনি আর স্বস্তিতে থাকতে পারবেন না, যতক্ষণ না ছেলেগুলোর মুখে হাপুস হুপুস শব্দ ওঠে, সারা বাড়ি ছড়িয়ে যায় বিউলির ডালে মৌরি ফোড়নের গন্ধে, পার্শে মাছে কালো জিরের পাশে কাঁচা লঙ্কার আবেশ করা ঝোলে, আলু পোস্তর একটু কাঁচা তেলের সুবাসে, বিলেতি আমড়ার টকে সর্ষের মন কাড়া তীব্র ঝাঁঝে। কলা পাতা পড়ে, মাটির গ্লাস, লেবু, নুন, লঙ্কা,
কবে কার এক পেট খিদে আর চোখ ভরা স্বপ্ন নিয়ে হারিয়ে যাওয়া ছেলে মেয়েদের হয়ে এখনকার প্রজন্ম ভাত খায় ইন্দুবালার হোটেলে। ইন্দুবালা আজও বিশ্বাস করেন অতিথির কোনো ধর্ম হয় না, বর্ণ হয় না, জাত গোত্র কিচ্ছু হয় না, অতিথি হয় ঈশ্বর। আজকের পাঠ তাহলে এখানেই শেষ করছি। আজ পাঠ করলাম ইন্দুবালা ভাতের হোটেল প্রথম পর্ব। লিখেছেন শ্রদ্ধেয় সাহিত্যিক কল্লোল লাহিড়ী। গল্প পাঠ করলাম আমি রাকা। আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু। গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দেবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে যদি আপনি প্রথমবারের জন্য এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কিন্তু। আজ তাহলে এখানেই বিদায় চেয়ে নিচ্ছি। পরবর্তী পর্ব নিয়ে ফিরে আসব খুব শীঘ্র। ততদিন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।